বুঝতে পারছি। স্যার ওই যে আরেকটা জিনিস আমার একটা কোশ্চেন ছিল, মানে কোশ্চেন না, একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে ওই যে সাস্টেনেবিলিটি নিয়ে। হ্যাঁ, হুম, তো আমি যে আমার প্রজেক্টে ম্যাটেরিয়াল সিলেক্ট করছি বা চিন্তা করছি সেটা হচ্ছে মাটির, মানে ওই জায়গার কনটেক্সট হচ্ছে মাটির। আর প্রজেক্টও যেহেতু পটারি ভিলেজ, মানে মাটির, যারা কুমারপাড়া, তো ওই জায়গার বিল্ডিং সবগুলো মাটিরই হবে। তো সেক্ষেত্রে আমি আমার এই যে ম্যাটেরিয়ালস এর যে অ্যানালাইসিস বা হচ্ছে যে সাস্টেনেবিলিটির যে প্রুফ চেকলিস্ট, এগুলাকে ওই যে লিটারেচার রিভিউতে দিব। একটা হলো কি তুমি ফার্স্টে ধরো ইন্ট্রোডাকশন আপনারাও কিন্তু বলতে হবে। যদিও আমরা মনে আছে বলছিলেন ইন্ট্রোডাকশন আপনাকে সবচেয়ে পরে লিখতে, কিন্তু যখন ধরো হুম হুম। মাটির বিল্ডিং বানাতে চাও, এখানে টোটালি মাটিতে হ্যাঁ বিল্ডিং বানাতে চাও, তোমার কেস স্টাডিজ করতে হবে, মানে আমরা বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ, কেস স্টাডিজ, জি স্যার, কেস স্টাডিজ তো করছি স্যার। ওগুলা দিব কিসে, মানে লিটারেচার রিভিউতে? লিখতে দিবা, এবং এরপরে পরবর্তীতে কেস স্টাডিজও দিবা। লিটারেচার রিভিউতে তুমি কিরকম দিবা, যেমন ধরো তুমি দেখাচ্ছ যে মাটির বিল্ডিং গুলা বহুত সাস্টেনেবল। কিভাবে? মাটির বিল্ডিং গুলা গরমকালে ঠান্ডা থাকে, শীতের বেলা গরম থাকে। গরম থাকে, উষ্ণ। ঠিক জি আছে, স্যার। কারণ কি? তাদের টেম্পারেচার সুইংটা কম হয়। বুঝতে পেরেছো কথা? টেম্পারেচার সুইংটা কেন এরকম হয়, কেন কম হয়, আমি তোমাকে একটু বলছি। ওরা আসার আগে আগে আমি হুম। বলি, হ্যাঁ। জি স্যার। ধরো আমার জি স্যার। সুইংটা কেন হয়, আহ, যেমন ধরো আমার মাটির ওয়াল, হ্যাঁ। এই মাটির ওয়ালের ধর্ম হলো যে এই ওয়ালটা অনেক ঠিক হওয়া লাগে, তাহলে মাটির ওয়ালটা কম। 5 ইঞ্চি মাটির ওয়াল তো আর তুমি পাবা না। 5 ইঞ্চি 5 ইঞ্চি না মাটির স্যার, ওয়াল, মিনিমাম 1.5 ফিট, হ্যাঁ মিনিমাম 1.5 ফিটের মতো লাগে। টাকা লাগবে, ঠিক আছে। আবার এরকম হয় যে মাটির ওয়ালটা হুম। সোজা তুলতে পারি না আমরা, এটা প্ল্যান্টেড করে নিতে হয়। সোজা খালি মাটির ওয়াল তোলাটা খুব difficult, ঠিক আছে কথা? তোলা যায়, সোজা মাটির ওয়াল তুললে যে জিনিসটা হয় যে তোমার এইসব জায়গা ক্ষয়ে গেলে পরে আস্তে আস্তে ভেঙে যায়। আর মোটা ওয়াল থাকলে পরে বেশি কোর যে ওয়ালটা আছে সেই জায়গাটা ভাঙে না। আমার কথা বুঝতে পেরেছো? তো রিপেয়ার করাটা ইজি হয়। এই কারণে মাটির ওয়াল দেখবেন হুম হুম। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্ল্যান্টার থাকে। যদি না তুমি অন্য কোনো বিষয়, ঠিক আছে, সরি স্যার। যদি না তুমি অন্য কোনো বাইন্ডিং এজেন্ট মিশাও, যেমন সিমেন্ট বা অন্য ও ধরনের আচ্ছা। জি স্যার। তাহলে মাটির ওয়ালটা আমরা সাধারণত সোজা রাখি না, একটু স্ট্যান্ডার্ড রাখি। তার মানে নিচে একটু বড়, উপরের দিকে একটু কম। এর উপরের দিকে যদি 20 ইঞ্চি হয়, এটা। 30 ইঞ্চি হবে। হুম। আমরা কি বলেছি? এটা হলো মাটির ওয়াল সাধারণত যখন আমরা ডিজাইন করি। আর এটা জি স্যার। আরো একটা কারণে করি আমরা, সেটা হলো যে মাটির ওয়ালটা যাতে নষ্ট না হয়। প্রত্যেকটা ওয়াল যে বাইন্ডিং এজেন্টের মাধ্যমে একটা সাথে আরেকটা বন্ড করা থাকে, সেটা যাতে না হয়, হুম। কারণে আমরা এটা করে থাকি। কিন্তু মাটি ওয়ালের ক্ষেত্রে আমাদের বাইন্ডিং এজেন্টটা শুধুমাত্র মাটি, ঠিক আছে? তো জি আমরা স্যার। এই কারণে মাটি ওয়ালের ডিজাইনটা একটু ভীষণ ভাবে করি। ঠিক আছে, তারপরে আমাদের এই জিনিসটা করি বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, আমরা এটাকে এক্সটেন্ড করে দিই বেশি আস্তে আস্তে, ঠিক আছে? যাতে মাটিটা ক্ষয় না যায়। আমার কথা বলে এগুলো জি অনেক স্যার, বৃষ্টির পানি যেন না পড়ে। না পড়ে, এবং নিচের দিকে আমরা স্যার এই জন্য তো পিচ রুপও আমরা ইউজ করি, নর্মালি ট্রেডিশনাল যে আমাদের হাউস প্যাটার্নে যেগুলো দেখা যায়, পিচ রুপ বা থ্যাচ রুপ, সেটাও করতে ওগুলো তো স্যার পারি। মাটি। সেটাতে আমার কোনো আপত্তি নেই, আমি জাস্ট একটা দেখালাম আছে, হ্যাঁ, যে আমরা সাধারণত এই জায়গাটা জি স্যার। extend রাখি যাতে বৃষ্টির পানি কোনো উপায় আমার মাটির ওয়ালকে মানে ড্যামেজ করতে না পারে। আমি বৃষ্টির ওয়াল থেকে মাটির ওয়ালটাকে বাঁচিয়ে রাখি, এবং আমি এর বেসটাও তোমার সিমেন্টাস সিমেন্টাস মেটেরিয়াল দিয়ে বানাতে চাই, বুঝতে পেরেছো? যাতে আমার বেসটা নষ্ট না হয়। আমার কথা বুঝে গেছে? বা অ্যাটলিস্ট বেসের এই জায়গাগুলোতে আমরা আহ, তোমার পানি নিরোধক করার চেষ্টা করি। জি স্যার। এগুলো মাটির ওয়ালের ব্যাপার থাকে। এই যে কতগুলো ডিটেল আছে, এই ডিটেল গুলোর কথা আসলে আমরা বেসিক্যালি আমাদের লিটারেচার রিভিউ করি। আর এই স্টাডিতে ওই হুম। জি স্যার। যেগুলো আমি স্টাডি করেছি সেগুলোর কথা বলবো। বুঝতে পেরেছো কথাটা? ও আচ্ছা। এই এই স্টাডিতে আমার স্পেসিফিক বিল্ডিং, এখানে তো তোমার সে যা অ্যাডপ্ট করেছে তাই, এর বাইরে তো তোমার কিছু বলার নেই। বাট
লিটারেচার ইংলিশে তুমি সবগুলো অ্যাসপেক্ট তুলে ধরতে পারবো। মাটি বিল্ডিং এর বেসমেন্ট, সরি, মাটি বিল্ডিং এর মাটি ভিত্তিক কি অবস্থা থাকে, মাটি ভিত্তিক কয়তলা করা যায়, মাটি ভিত্তিক আহ, আহ, কিভাবে করলে পরে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায়, মাটিতে নাইট্রোজেন মেশাবো নাকি না, ঠিক আছে, মাটিকে কিভাবে কিভাবে ডিজাইন করলে পরে ফলো করলে পরে কতটা টিকায় রাখা যায়, এগুলোর ব্যাপারে কিছু স্টাডি দিতে হবে। মাটির বিল্ডিং জি স্যার, বা স্যার ওই যে মাটি আরো বেশি স্ট্রং হবে বা এরকম কিছু গুলো তো স্যার আসতে পারে, যে কতটুকু মিক্সচার, যে এই যে খড় মিশানো হয়, তারপর আবার অনেক কিছু, এখন তো সিমেন্টও, কিছু পরিমাণ সিমেন্টও মিশে, যার জন্য আরো বেশি স্ট্রং হয়। মিশালে পরে তো হিসাব নিকাশ ওগুলা কি, মানে ইন্ট্রোডাকশনে তো জাস্ট আমি মাটির। সাথে তুমি জেনারেলাইজ কথাবার্তা বলছো, বুঝতে পেরেছো? মাটির বিল্ডিং বহু সাস্টেনেবল, এর টেম্পারেচার সুইং কম, এইটা অন্যান্য বিল্ডিং থেকে এনার্জি খরচ করে কম, এই ধরনের কথাবার্তা। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার, তো বুঝতে পারছি এবার। বছরে আর ধরো এত লিটারেচার রিভিউ। এনার্জি খরচ কম করে, কিন্তু চুম্বক কথাবার্তা তোমার লাইন ম্যাগনেট ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে, সেন্টেন্স তোমাকে ইউজ করতে হবে। এছাড়া আর সেটা ডিটেলসে ভিজিটে করতে পারো, তখন মেডিসিন দিবা, টেবিলে দিতে পারো, ঠিক আছে? মাটির বিল্ডিং বানাইতে এত খরচ হয়, আমরা জি স্যার। লোকাল ফেস্টিভ্যাল লোকাল লেবার ইউজ করছি, তার মানে এটা বহুত সাস্টেনেবল। বিল্ডিং এর ক্ষেত্রে কি হয়, হুম। জি স্যার। হয়, এছাড়া ইভেন ওরা নিজেরটা একটা নিজেরাই তৈরি করতে পারছে। নিজেরাই তৈরি করতে পারছে। মাটির বিল্ডিং বানানোর জন্য যে ফর্মওয়ার্ক তৈরি করতে হয়, এগুলো সব লোকালি এভেলেবল। এটাকে দুর্নীতি করা থেকে শুরু করে সব লোকাল লেভেল দিয়ে আমরা করতে পারছি, তাই না? এই আর জি স্যার, ওইখানকার ওরাই করে। রিইনফোর্সমেন্ট ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা বাঁশের রিইনফোর্সমেন্টও দিতে পারি, সেটা রড। অনেকে মাটির বিল্ডিং এর ভিতরে বাঁশের, তারপর হচ্ছে লোহা কাঠও ইউজ করে আড়া হিসাবে বা যে বিম ভালো কথা, হিসাবে। এটা তোমার এভেলেবল থাকে, কাঠ হিসেবে তুমি দাও যেটা। তো সেগুলোরও কিন্তু creative আছে, হরাইজন্টাল ভার্টিক্যাল মেম্বার মিলে তুমি এটাকে করতে পারবে। তবে এখন তুমি কিভাবে অ্যাড্রেস করো সেটা হচ্ছে কি। আচ্ছা, anyway, আশা করি মানে তোমার কিছু থাকে। জি স্যার, বুঝতে পারছি, ধারণা পাইছি। আচ্ছা, এখন দেখো আমাদের ঘটনাগুলা, তাহলে আমরা তাহলে বলছিলাম যে লিটারেসির ব্যাপারে আমরা যা দেখছিলাম এখানে দেখে থাকো, আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমরা যদি দেখি, আমরা সিগনিফিকেন্স এই অবজেক্টিভ এই কথাগুলো নিয়ে আমরা কিন্তু অল্প আলোচনা করেছি এর আগের ক্লাসে, স্কোপ অফ দি স্টাডি এগুলো আমরা বলেছি, এবং আর্কিটেকচারাল ইমপ্লিমেন্টেশন মেথোডোলজি এই কথাগুলো আমরা মোটামুটি গত ক্লাসে আলাপ করেছিলাম। যারা আসছো তারা জানো আর কি। এখন আমরা একটা এক্সাম্পল যদি দেখি যে আমরা যে মানে আহ, আমরা যে তোমার আমাদের যে পেপারটা দেখতেছিলাম সেটার একটু যদি আমরা গল্প করি যে আমাদের ইন্টারন্যাশনাল চ্যাপ্টারে কিভাবে আছে, খুব বেশি না, অল্প একটু কথাবার্তা আছে, সেটাকে আমরা আমাদের স্টোরি লাইন গুলাকে কিভাবে সাজাচ্ছি সেটা আমরা এখানে বুঝবো। আসলে আমরা বলতে চাচ্ছি যে আমি যখন কোনো একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার লিখি, আমি কি বলতে চাই এবং আমি যা বলার তা বলবো বা বলেছি, এবং আসলে আমি লাস্টে বলবো যে কি বলেছি। ফার্স্টে তাইলে আমি কি বলতে চাই এটা আমার প্রত্যেকটা প্যারাগ্রাফে থাকবে, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারেও থাকবে। তারপর আমি কি বলেছি সেটা আমার থাকবে। ধরো এখানে আমি কি বলেছি বা বলবো সেটা আমরা এখানে লিখব। যে কোনো প্যারাগ্রাফ বা আহ, কোনো ইন্ট্রোডাকশন চ্যাপ্টার লেখার ক্ষেত্রে এইটা, এবং লাস্টে আবার আমরা আমি এখানে কি বলেছি লিখবো না, আমি এখানে হলো কি বলেছি লিখবো। আর আমরা এখানে লিখবো হলো যে যা বলার তা বলবো আর কি। এখানে আমি বলবো যা বলার তা আমরা এখানে বলবো। আমি বাংলা লিখতে একটু ভালো লাগে। এটা হলো যে কোনো প্যারাগ্রাফ অথবা আমরা যে কোনো ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে যদি লিখি, সেটারও একটা স্ট্রাকচার আসলে বেসিক্যালি তাই। তার মানে আমার প্রথম ওয়ার্ডটা থাকবে আমি এই প্যারাগ্রাফে কি বলতে চাই। আমি যদি ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থাকি, তাহলে প্রথম দুই তিনটা লাইনে আমাকে বলতে হবে আমার রিসার্চটা আসলে কি এবং এখানে আমি কি করতে চেয়েছি সেটা আমি বলবো।
যেটা আমরা অলরেডি অ্যাবস্ট্রাক্টে দেখে ফেলছি, আমি একটা ব্যাকগ্রাউন্ড কথা সাজিয়েছি, সেইটা আরো আমি দেখতেছি যে আমার ওভারহিটিং এবং এনার্জি ইউজের কারণে আমরা গ্রিন হাউস গ্যাস এমিশন কমাতে চাই বিল্ডিং থেকে, সেই কারণে আমরা ইনজেক্ট বিল্ডিং রেগুলেশন করি, কিন্তু এটা করার ফলে ভবিষ্যতের ক্লাইমেটের সমস্যা হতে পারে। সেই রিসার্চ গ্যাপটা আমি খুঁজে পাই ফেলছি এবং আমি আমার ডিজাইনের মাধ্যমে দেখতে চাই যে আমি এটা কিভাবে অ্যাড্রেস করি। তারপরে আমরা আরো কিছু কাজ করেছি, বলেছি আমি কিভাবে ডিজাইনটাকে করেছি, কাজ করেছি, এবং লাস্ট অফ অল আমি আমার ফাইন্ডিংসটাকে করেছি। ঠিক তেমনি এইভাবে আমরা আমাদের ইন্টারঅ্যাকশন চ্যাপ্টারটাকেও সাজাবো। ঠিক আছে, ইন্টারঅ্যাকশন চ্যাপ্টারে আমাদেরকে প্রথমে বলতে হবে যে আমার রিসার্চটা আসলে কিসের উপরে বা কি বলতে চাই বা কি করেছি সেটা আমি এখানে বলবো। তারপরে আমি যা বলার তা বলবো এবং লাস্টে আমাকে বলতে হবে আমি কি বলেছি। এখন সেটার সাথে আবার আমরা আরো একটা জিনিস অ্যাড করি, ইন্ট্রোডাকশন চ্যাপ্টার যেহেতু আমার প্রত্যেকটা বাদ বাকি সেকশনে কি কি জিনিস আছে, যেমন আমার ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের সাথে আছে লিটারেচার রিভিউ, তাই না, লিড রিভিউ, ঠিক আছে, আমাদের লিড রিভিউ আছে। তারপরে আমাদের আছে হলো তোমার মেথোডোলজি সেকশন, তাই না। এইখানে মেথোডোলজিতে আসলে আমরা মেথোডোলজি চ্যাপ্টারে আসলে আমরা যেটা বলি আমাদের কেস স্টাডিজ গুলোকে উল্লেখ করি এবং আমাদের ডিজাইন গ্রেড ফর্মুলেশনটা এখানে করছি, তাই না। এটা আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার অনুসারে বলছি। লাস্টে আমাদের যে জিনিসটা থাকে সেটা হল রিজাল্ট, আমরা কি পাইলাম, এবং এই রিজাল্ট সেকশনে আসলে আমাদের প্ল্যান এন্ড সেকশন অন্যান্য ডিটেল গুলো এখানে উল্লেখ করি। এরপরে আমরা একটা কনক্লুশন করি, মনে আছে আমাদের এটা হলো স্ট্রাকচার ছিল, যদি তোমরা মনে করে থাকতে পারো আর কি। তো এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের পরে আমাদের এই স্ট্রাকচার গুলো আমরা এখানে হলো ইন্ট্রো করে আমরা এখন এই ইন্ট্রো চ্যাপ্টারে আমরা লাস্টের দিকে এই বাদ বাকি সেকশনে কি বলেছি সেটা আমরা ছোট্ট করে বলবো যে আমি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের লাস্টে বলবো যে আমার সেকশন গুলোটা হলো ডিফারেন্সিয়াল রিভিউ, যেখানে আমি ভেরিয়াস বিল্ডিং স্টাডি করেছি যেগুলো কিনা আমার সাস্টেনেবল বিল্ডিং বা মাটির বিল্ডিং পাঠাবার। তারপরে আমরা দেখাবো যে আমরা কয়েকটা কেস স্টাডি বিল্ডিং স্টাডি করেছি যেখান থেকে আমি আমার ডিজাইন থেকে ফর্মুলেট করেছি। লাস্ট অফ অল আমার ডিজাইন আউটপুটটা এরকম হয়েছে, যেটা একটা সাস্টেনেবল ডিজাইনের একটা নমুনা বা এই কথা বলবো। লাস্টের দিকে আমি বলবো যে আমি এই পেজ বলতে কিরকম যে আমি আমার ডিজাইন করার ফলে আমি আহ, ধরো যে জিনিসটা এসিভ করতে পেরেছি সেটা হলো যে এরকম যে একটা সাস্টেনেবল কমিউনিটি, যেই কমিউনিটি যেমন ধরো মিডিয়া কথা বলছি, সাস্টেনেবল কমিউনিটি যেই কমিউনিটিতে লাইট রেগুলেশন এই ব্যাপারগুলো অ্যাড্রেস করা হচ্ছে তাদের পিছনে কাজটা মানে আমরা দেখেছি এবং এটাও দেখেছি যাতে ওদের এই সেটেলমেন্টটা যেটা আমরা ডিজাইন করবো সেটা যাতে বছর বছর রিপেয়ার করতে না হয় এবং যাতে একটা তোমার মেনটেন্যান্সের জন্য যে খরচটা আছে সেটাকে আমরা কমিয়ে দিচ্ছি বা আমরা আনতে পারবো এবং ওইখানে ওদের ইকোনমিক প্রসেসটাকে আমরা ইনক্লুড করবো। এই জিনিসগুলো আমি এখানে করবো কারণ প্রত্যেকটা ডিজাইনের একটা কস্ট ইকোনমিক বেনিফিট থাকা দরকার, ঠিক আছে। এই হলো যে আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের একটা মোদ্দা কথা। এখন আমরা এই জায়গাটা যদি পড়ি তারপরে আবার আমরা এখানে আসবো এবং এটা থেকে রিলেট করার চেষ্টা করবো। তো আমরা আমাদের এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা পড়বো যেহেতু আমরা অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিয়েছি। জি স্যার। তো আমরা এখন এই জিনিসটা পড়বো, বলছে কি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ। এখন আমরা কথা বলছিলাম তোমার ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা আমরা একটু আগে তোমরা যারা আসনে আছে তখন আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আসার পরে আমরা ফার্স্টে আমরা যে সেন্টেন্সেস গুলা দেখি সেটা হলো আমি আমার থিসিসে কি বলতে চাই, ঠিক আছে। হ্যাঁ, কি বলতে চাই বলতে এই সেন্সে যে এখানে আমার রিসার্চ গ্যাপ এবং আমি কিভাবে আমার থিসিসটাকে সাজিয়েছি, মানে আমি কি এক্সপেরিমেন্টাল রিসার্চ করবো নাকি সার্ভে রিসার্চ করবো, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আসবে। প্লাস আমি আহ, আমার স্কোপ কিরকম এবং আমি আলটিমেটলি কি অ্যাচিভ করতে চাচ্ছি, মানে আমার এইমস এন্ড অবজেক্টিভ গুলো আমি এখানে বলবো। তারপরে আমি এখানে বলবো যা বলার তা বলবো আর কি, ঠিক আছে। যা বলার আছে সেই জিনিসটা আমি টোটাল জিনিসটা আমি এখানে বলবো, কি কি জিনিস বলবো সেগুলো আমি ওই যে একটা ফরম্যাট আছে সেটা আমি বলছি এবং লাস্টে আমি এটা বলবো যে যা বলেছি, ঠিক আছে, যা বলেছি এতক্ষণ আমি যা বলছি তার একটা সারসংক্ষেপ আমি এখানে বলবো।
যা বলেছি সেটা আমার লাস্ট ওয়ার্ডটা থাকবে। এবং এডিশনালি যখন আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার লিখবো, এটা যে কোনো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা ফলো করব। ধরো আমি একটা প্যারাগ্রাফ লিখতেছি, আমি ফার্স্টে বলবো আমি কি বলতে চাই, তারপরে যা বলার আছে তা বলবো, লাস্টে বলবো কি বলতে বলেছি আমি বলবো। ঠিক আছে, এই জিনিসটা হলো যে কোনো প্যারাগ্রাফ লেখার একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে এটা হলো একটা ফরম্যাট। এই ফরম্যাটটা ফলো করলে পরে ধরো কেউ তোমাকে ব্লেম করতে পারবে না যে মানে হয় না। ঠিক আছে, এখন তো খুব এক্সপিরিয়েন্স যারা তারা তারা এই ফরম্যাটটা ফলো করে না, বাট মোস্টলি দে ডু। ঠিক আছে, যারা ভালো করে লিখতে চায় এবং যারা চায় যে তাদের লেখাটা বারবার লোকজন পড়ুক, সেটা যারা করবে তারা যে কোনো একটা প্যারাগ্রাফ বা যে কোনো একটা সেকশন, যেমন ধরো ইন্ট্রোডাকশন একটা সেকশন বা একটা চ্যাপ্টার, সেটাতে ওরা কি বলবে, যে প্রথমে ওরা কি বলতে চায় সেই কথাটা সারসংক্ষেপে 2-3 লাইনে বলবে। তারপরে ওরা যা বলার কথা সেই কথাটা এখানে বলবে। এটাকে বলা হয় বডি। ঠিক আছে, তাহলে এই বডিতে ওরা এই কথাগুলো বলবে, তারপরে লাস্টে বলবে যে যা বলেছে। ঠিক আছে, এতক্ষণ আমরা কি বলেছি সেটা লাস্টে 1-2 ওয়ার্ডে 1-2 সেন্টেন্সে বলবো। তারপরে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে একটা স্পেশাল পেজ আছে, সেটা হলো গিয়ে সেকশনের একটা নমুনা দিতে হবে। যেমন ধরো ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের পরে বা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমি এই বলেছি, মানে আমার গ্যাপটাকে রিসার্চ গ্যাপটাকে উল্লেখ করেছি বা আমি এই বলতে চেয়েছি। তারপরে আমরা রেজাল্টস এন্ড ডিসকাশন সেকশনে এই বলেছি, আমরা কনক্লুশনে এই বলেছি। এভাবে করে প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা উল্লেখ থাকতে হবে। সেটা হলো ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের লাস্ট যে প্রেরণাটা আছে সেটা। বুঝা গেছে কথাটা? এটা হলো ফরম্যাট। এই ফরম্যাট ফলো না করলে তোমার লেখাটা আসলে আদতে ভালো হবে না। কেউ একজন হা বা না বললে বুঝবে যে আমি আমার কথাগুলো শোনা যাচ্ছে বা শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো একাডেমিক রাইটিং এর ফরম্যাট। আমরা অন্য ক্ষেত্রে যাই লিখি না কেন, একাডেমিক রাইটিং এর কিছু নিয়ম আছে, দেখতেই পাচ্ছ, এইভাবে রেফারেন্স দিতে হয়, এই দিতে হয়, সেই দিতে হয়, কিভাবে স্ট্রাকচার করতে হয়, এগুলো কিন্তু একাডেমিক রাইটিং এর একটা নিয়ম। এটার বাইরে যাওয়ার খুব একটা সুযোগ থাকে না। যদি থাকে তখন অনেক এক্সপিরিয়েন্স হয়ে যায়, অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাও, তখন সুযোগ থাকে নিয়মের বাইরে যাওয়া। এখন যেরকম তোমরা শিখো যে মানে কোন একটা বিল্ডিং ইন্টারলক করে এইভাবে করলেই এরকম একটা ডিজাইন আউটপুট বেড়ে যায়, ওরকমই ঘটনাটা। আমার কথা বুঝতে পেরেছো? অন্য কিছু না। যখন তুমি অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাও তখন আসলে এইগুলো কিছুই লাগে না। তুমি যেভাবে সাজাবা তোমার ন্যাচারাল ফ্লোতে ওগুলো চলে আসবে। বাট যতক্ষণ না তুমি ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতেছো ততক্ষণ পর্যন্ত তোমাকে স্ট্রাকচারটা আসলে ফলো করতে হবে। Right. এখন আমরা দেখবো যে আসলে আমরা আমাদের চ্যাপ্টারে একটু ফরম্যাটটা কি ছিল। যদি আমরা একটু খেয়াল করে থাকি এবং তোমাদের যদি মনেও থেকে থাকে, সেটা হলো যে এরকম। আমরা একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমরা ফার্স্টে আমাদের সিগনিফিকেন্স বা নিড অফ দি স্টাডি বলেছিলাম, এটা আমি কিন্তু ফার্স্ট অলরেডি বলে ফেলছি। তারপর হলো আমাদের এইম, তারপর হলো আমাদের অবজেক্টিভ, অবজেক্টিভ অফ দি রিসার্চ আর অবজেক্টিভ অফ দি প্রজেক্ট, এই দুইটা কথা কিন্তু এখানে বলা আছে। বাট আমাদের যেটা আমরা ফলো করবো সেটাই আমরা বলবো। তারপর আমাদের স্কোপ অফ দি স্টাডি, সেখানে আমাদের কিছুটা লিমিটেশন এবং অ্যাজাম্পশনের কথাবার্তা বলে দিতে হবে। তারপর আমরা কি কি আর্কিটেকচারাল ইন্টারভেনশনস এর মধ্যে দিয়ে গিয়েছি, মানে আমার আর্কিটেকচারাল আউটপুটটা আদপটা কি হয়েছে। যখন আমি বললাম 500